বিসমিল্লাহির রহমানির রহিম। আফরোজ খান মডেল স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগতম। আমরা গত দুইটা ক্লাস বৃত্তের উপর অর্থাৎ দশম অধ্যায়ের উপর নিয়েছি। আজকে সর্বশেষ ক্লাস বৃত্তের উপর। আমরা এই পর্যন্ত জ্যামিতির উদাহরণ এক্সট্রা কিছু করিয়েছি। আজকে বৃত্ত সম্পর্কিত আরও কিছু কাজকর্ম আছে তোমাদের। প্রথমেই আমরা একটা গ্রিক লেটার নিয়ে কথা বলবো, পাই। তোমরা এটার ব্যবহার আর পূর্বে করো নাই। এটার গ্রিক লেটার, এটার নাম হলো পাই। এটার একটা নির্দিষ্ট ধ্রুব সংখ্যা। ধ্রুব সংখ্যা মানে কি? যার মানের কোনো পরিবর্তন হয় না। এর দুইটা মান আছে। একটা মান আমরা পায়ের ব্যবহার করি 3.1416, এরকম ডট 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 দেওয়ার অর্থ হলো দশমিকের পরে এটা অনেক গড় আছে, অর্থাৎ মিলিয়ন গড় পর্যন্ত আছে। এটারে ভারতীয় গণিতবিদ আর্যভট্ট এবং শ্রীনিবাস রামানুজন এটার উদ্ভাবন করেন এবং পায়ের মান দশমিকের পরে মিলিয়ন গড় পর্যন্ত বিস্তৃত। তবে আমাদের দৈনন্দিন কাজে এই পায়ের মান আমরা একটা পূর্ণ সংখ্যা, পূর্ণ ভগ্নাংশ হিসাবে ব্যবহার করতে পারি, যেমন 22/7। তবে এই মানটা এটার সাথে একুরেট রেজাল্ট দেখাবে না। অর্থাৎ এটা তো একটা প্রায় মূলত, এটা একটা মূলদ সংখ্যা আর এটা হলো অমূলদ সংখ্যা। এটাকে দৈনন্দিন কাজে একটু স্বাভাবিক মানটাকে রাখার জন্য আমরা এটা ব্যবহার করতে পারবো। তবে আসলে আমাদের মানটা পায়ের মান 3.1416 ব্যবহার করব। এখন আসো পায়ের সংজ্ঞা। আসলে পায়টা কি? আমরা জানি বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাত একটি ধ্রুব সংখ্যা। আমরা জানি বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাত একটি ধ্রুব সংখ্যা এবং একে পাই দ্বারা প্রকাশ করা হয়। আমরা জানি বৃত্তের পরিধি, এবং ব্যাসের অনুপাত একটি ধ্রুব সংখ্যা, ইহাকে পাই দ্বারা প্রকাশ করা হয়। পাই দ্বারা প্রকাশ করা হয়। যেমন আমরা এখানে একটা বৃত্ত নিলাম। বৃত্তের পরিধি আর হলো বৃত্তের ব্যাস। একটি ধ্রুব সংখ্যা, এটাকে আমরা পাই দ্বারা প্রকাশ করব। পরিধির ইংরেজি শব্দ হল সারকামফারেন্স, এখানে আমরা সি দ্বারা প্রকাশ করলাম। এবং বৃত্তের ব্যাস হলো ডায়ামিটার, এই জন্য আমরা এটাকে ডায়ামিটার প্রথম অক্ষর ডি দ্বারা প্রকাশ করলাম, সমান কত? পাই, বা সি ইজ ইকুয়াল টু ডি ইন্টু পাই বা পাই ডি। আবার আমরা এখান থেকে ব্যাস ডিকে লিখতে পারি 2r, অর্থাৎ ব্যাসার্ধের ইংরেজি শব্দ আর, রেডিয়াস এর প্রথম অক্ষর আর ব্যাসার্ধের দ্বিগুণ। এই জন্য আমরা লিখব ডি ইজ ইকুয়াল টু কত? 2r। তার মানে ডির মান যদি 2r হয়, এটা হলো পাই। সুতরাং সি ইজ ইকুয়াল টু লিখতে পারি আমরা 2 পাই আর। তার মানে বৃত্তের পরিধি সি ইজ ইকুয়াল টু কত? 2 পাই আর। বৃত্তের পরিধি
সি ইজ ইকুয়াল টু 2πr। আমরা এখান থেকে এই বৃত্তের পরিধি আমরা পরে বিভিন্ন জায়গায় ওই পরিধির যে গাণিতিক সমস্যা আছে এটা আমরা ব্যবহার করব। তাহলে আমরা কি পেলাম, বৃত্তের ব্যাসার্ধ r হলে পরিধি কত 2πr। তো একটা পাইলাম যে বৃত্তের পরিধি সি ইজ ইকুয়াল টু কত 2πr। আচ্ছা, আমরা এখন আরেকটা জিনিস নিয়ে কাজ করব। তোমরা এই বৃত্তের পরিধির অংশটাকে আমরা একটু চিত্রের মাধ্যমে প্রকাশ করতে পারি। দেখো, প্রথমে আমরা একটা বৃত্ত নিলাম, তাহলে এই বৃত্তের পরিধি আমরা নির্ণয় করলাম। এখন এর বৃত্তের ব্যাসার্ধ r হলে ক্ষেত্রফল a সমান πr², এত বর্গ একক। অর্থাৎ বৃত্তের ব্যাসার্ধ r হলে ক্ষেত্রফল πr²। এই প্রমাণটা আমরা তোমাদেরকে এখন করে দেখাবো। এটা অনেক একটা প্রয়োজনীয় প্রমাণ, খুব সুন্দর। দেখো, আমরা প্রথমেই বৃত্তটাকে আটটা ভাগে ভাগ করলাম। তোমরা এটাকে 16টা 32টা ভাগে ভাগ করতে পারো। এখান থেকে আমরা যে ভাগগুলো আছে, আমরা এখান থেকে এটার নাম দিয়ে দিলাম 1 2 3 4 5 6 7 8। তোমরা এটাকে 16টা বা 32টা ভাগে ভাগ করলে পরিধির যে বক্র এটার অংশটা প্রায় ছোট হয়ে যাবে। এখানে আরেকটা জিনিস দেখো, এই যে আমরা একটা পরিধি নিলাম, পরিধির অংশটাকে এইটুকু আমরা একটা চাপ নিলাম, দেখা যাচ্ছে এটা প্রায় একটু বক্র। আমরা এইটা যদি আরও ছোটোভাবে নিই, দেখা যায় যে তার বক্রতা আরও একটু কমে গেছে। যদি এটাকে আরও একটু ছোট করি, আস্তে আস্তে আমরা পরিধিটাকে যত বেশি ভাগে ভাগ করব, তখন আর আস্তে আস্তে কি বক্রটা দেখা যাবে না, অর্থাৎ একটা ছোট্ট একটা সরলরেখার মতন করে দেখা যাবে। এই জন্যই আমরা যদি এই ভাগটাকে আরও বেশি ভাগে ভাগ করি, তখন আস্তে আস্তে পরিধির অংশগুলো যেমন এবি এটা প্রায় সোজা হয়ে যাবে। তো আমরা এখান থেকে বৃত্তের ব্যাসার্ধ r হলে পরিধি সমান কত 2πr। এটা আমরা আগে থেকেই জানি বা আমরা পূর্বে একটু কাজটা করেছি। এখানে পরিধির যে অংশটা 8টি ভাগে ভাগ হয়েছে, তাহলে চাপ এবি এর দৈর্ঘ্য হবে, চাপ এবি এর দৈর্ঘ্য সমান হবে, যেহেতু পরিধি 2πr, এটাকে আমরা 8টা ভাগে ভাগ করছি, অর্থাৎ প্রত্যেকটা অংশ হলো 8 ভাগের 1 ভাগ। আমরা যদি এখান থেকে হিসাব করি, তাহলে πr বাই কত 4 একক হলো। এখন আমরা এই চিত্রটাকে একটা অংশ এইভাবে আমরা চিত্রের মাধ্যমে, যেমন এটা এবি, এরকম আমরা এইটুকু যদি 1 নাম্বার, এটা দিলাম আমরা 2 নাম্বার, এটা 3, এটা 4, এটা 5, 6, 7, এটা 8টা অংশে বিভক্ত হয়েছে। আমরা যদি এটাকে নিয়ে
কাগজ কেটে কেটে সুন্দর করে বসাইতাম, তাহলে আরও সময় সাপেক্ষ হলেও আরও একটু সুন্দর দেখা যাচ্ছে। তো আমরা এখান থেকে দেখো এখানে আমাদের 4টা পার্ট চলে আসছে। আর এটাকে আমরা যদিও একটু বক্র দেখা যাচ্ছে, যদি আমরা এটারে বেশি অংশে ভাগ করতাম তাহলে বক্র যে অংশটা প্রায় সোজা হয়ে যেত। তো আমরা এখান থেকে যে অংশটা দেখলাম এটাকে একটা সামান্তরিকের মতো দেখা যায়। এই যে অংশটা যেমন এ পি আর ও, এই টোটাল অংশটা একটা সামান্তরিকের মতো দেখা যায়। আর এই সামান্তরিকের ভূমিটা চিত্রে যে ভূমিটা দেখা গেছে এটা 4টা ভাগ এখানে আছে, যেমন 1, 3, 5, 7 4টা ভাগ আছে। আর প্রত্যেকটা ভাগের দৈর্ঘ্য হলো πr/4, এরকম 4টা ভাগ আছে। আর আমরা এখান থেকে এই যে অংশটা দিলাম এটার উচ্চতা হিসাবে আমরা চিহ্নিত করতে পারি। উচ্চতা হিসাবে যদিও চিহ্নিত করি, এই উচ্চতাটা আর এই বৃত্তের ব্যাসার্ধটা একই জিনিস, তার মানে এইচ ইকুয়াল টু কত আর। তাহলে আমরা এইচ এর পরিবর্তে আমরা এখানে উচ্চতাটাকে আর ব্যবহার করব। চিত্রে প্রদর্শিত অংশটি একটি সামান্তরিক। চিত্রে প্রদর্শিত অংশটি একটি সামান্তরিক, যে সামান্তরিকের ভূমির দৈর্ঘ্যটা হবে এই যে এপি এর দৈর্ঘ্য। আর এপির মাঝে এখন আমাদের এখানে 4টা ভাগ আছে, প্রত্যেকটা ভাগের দৈর্ঘ্য হলো πr/4। তো ভূমির দৈর্ঘ্য হলো 4 × πr/4, এত একক। তো আমরা এখান থেকে 4 যদি কাটা দিই তাহলে πr থাকবে, πr একক। আর উচ্চতা এবং সামান্তরিকের উচ্চতাটা হলো আর, অর্থাৎ ওই বৃত্তের ব্যাসার্ধের সমান। আর আমরা জানি সামান্তরিকের ক্ষেত্রফল, আমরা জানি এই যে সামান্তরিকটা আমরা পূর্বেও 1903 ব্যবহার করছি, সামান্তরিকের ক্ষেত্রফল হলো ভূমি গুণন উচ্চতা। তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল সমান হলো ভূমি গুণন উচ্চতা। আর তোমরা এই অঙ্কগুলো করতে অনেক সময় দেখা যায় যে তোমরা সূত্র না লিখে সরাসরি ওই প্রয়োগ করে ফেলছো। আসলে সূত্রের মাঝেও একটা নাম্বার আছে, তোমরা সূত্র লিখে তারপর এটাকে প্রয়োগ করবে। ভূমি দৈর্ঘ্য হলো πr আর উচ্চতা হলো আর। যেহেতু এটা ক্ষেত্রফলের একক, আর বর্গ একক, তার মানে πr² বর্গ একক। তো আমরা কি পেলাম, বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয় তাহলে বৃত্তের ক্ষেত্রফল হবে πr²। তো আমরা এখান থেকে বৃত্তের ব্যাসার্ধের যে যদি আর হয়ে থাকে তার ক্ষেত্রফল এ সমান কি পাওয়া গেল, πr²। আর এইগুলো আমরা এখন ব্যবহার করে আমরা কিছু গাণিতিক সমস্যা সমাধান করব। আর এইগুলো কিন্তু তোমাদের অবজেক্টিভ হিসাবে আসে, বৃত্তের ব্যাসার্ধ আর হলে পরিধি কত এবং বৃত্তের ক্ষেত্রফল কত। তো তোমাদের বইয়ের কিছু অংশে কিছু অঙ্ক আছে, হ্যাঁ, গাণিতিক সমস্যা সমাধানের জন্য আমরা যাই। অনুশীলনী 10.3 দেখো 12 নম্বর অঙ্ক আছে। এর আগেরগুলো তোমরা সমাধান করবে, আগে আমরা ওই অনুশীলনী যে অঙ্কগুলো আছে অবজেক্টিভগুলো পরে করে দিব। অনুশীলনী 10.3 এর প্রথমেই 12 নম্বর অঙ্ক। 12 বেশ কয়েকটা অঙ্ক আছে, আমরা তোমাদেরকে খ নম্বরটা অঙ্কটা করাবো। খ নম্বর,
দেওয়া আছে, দেখো বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে। মনে করি বৃত্তের ব্যাসার্ধ আর একক। সুতরাং আর সমান 14 সেন্টিমিটার। তাহলে আমরা বের করব বৃত্তের পরিধি। সুতরাং পরিধি সি সমান সি সমান 2πr এত সেন্টিমিটার। তোমরা 2 পায়ের মান ব্যবহার করো 3.1416। তোমরা পায়ের মান 2 ঘর পর্যন্ত ব্যবহার করতে পারো, 4 ঘর পর্যন্ত ব্যবহার করতে পারো। যদি উল্লেখ করা না থাকে 2 ঘর ব্যবহার করাটাই ভালো। 3.14 গুণন আর এর মান 14 এত সেন্টিমিটার। তোমরা দেখো এখানে কখনো যদি পায়ের মান মানে পাই রেখে দাও তাহলে কিন্তু অঙ্ক হবে, কিন্তু আসলে পায়ের মান ব্যবহার করে হিসাব করে দেওয়াটাই ভালো হবে। তো এখান থেকে 28 গুণটা করো 32 2 11 1 3 8 24 আর 1 25 314 628। রেজাল্ট আসলো 978, তার মানে 87.92 এত সেন্টিমিটার। আচ্ছা, আরেকটা জিনিস দেখো, যেহেতু বৃত্তের ওই সকল কাজের মাঝে আমাদের পরিধি এবং ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে 2 জায়গায় আমাদের পায়ের ব্যবহার আছে। আর পায়ের যেহেতু নির্দিষ্ট মান বের করা সম্ভব হয় না, পাই অমূলক সংখ্যা, তাহলে আমরা যখন পাই ব্যবহার করছি তার মানে আমরা পুরো অংশটা ব্যবহার করতে পারি নাই, যেহেতু পাই অমূলক সংখ্যা। এই জন্য আমরা যখন এটার আনসার লিখব তখন অবশ্যই কী করব, প্রায় ব্যবহার করব। অতএব পরিধি 87.92 এত সেন্টিমিটার প্রায়। আমরা এটা কি করব, প্রায় ব্যবহার করব। তো এখন আমরা একটা ক্ষেত্রফল বের করে দিই। যেমন 13 গ নম্বর অঙ্কটা দেখো, গ এখানে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। মনে করি ব্যাসার্ধ আর সমান আর সমান 21 সেন্টিমিটার। তো আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল বের করার জন্য সূত্র আমরা আগে থেকে রেডি করে রাখছি। সুতরাং ক্ষেত্রফল এ সমান পাই আর স্কোয়ার এত বর্গ সেন্টিমিটার। তো পায়ের মান বসায় দাও 3.14 গুণন আর এর মান 21 এত সেন্টিমিটার বর্গ সেন্টিমিটার। তো তোমরা এখান থেকে যে মানটা আছে ক্যালকুলেটরের মাধ্যমে বের করো। দেখো এখান থেকে কত আসে। প্রথমে আছে আমাদের 3.14 গুণন 21 গুণন
21 আর সে 138 4 7 4 এত বর্গ সেন্টিমিটার। দশমিকটা 2 ঘর পূর্বে বলবে এত। তাহলে আমরা বলবো অতএব ক্ষেত্রফল এত বর্গ সেন্টিমিটার প্রায়। আর প্রায় লিখতে কিন্তু তোমরা অবশ্যই ভুলবে না। তো এখানে 13 খ নম্বর অঙ্কটার মাঝে দেওয়া আছে ব্যাস। তো তোমরা তো জানোই যে ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক। তাহলে ব্যাসার্ধ বের করার জন্য ব্যাসকে কি করতে হবে? 2 দ্বারা ভাগ করতে হবে। তাহলে ব্যাসকে যদি 2 দ্বারা ভাগ করো তাহলে ব্যাসার্ধ আর সমান 34 2 দ্বারা ভাগ করলে 17 আসবে। হ্যাঁ, এইগুলো তোমরা করতে পারবে একই নিয়মে। এরপরে আসো 14 নম্বর অঙ্ক। একটি বৃত্তাকার শীটের পরিধি দেওয়া আছে। এর ক্ষেত্রফল বের করতে হবে। বৃত্তাকার শীটের পরিধি দেওয়া আছে। মনে করি বৃত্তাকার শীটের ব্যাসার্ধ আর 14 নম্বর অঙ্ক দেখো। মনে করি বৃত্তাকার শীটের ব্যাসার্ধ আর একক। সুতরাং পরিধি 2πr একক। তাহলে প্রশ্ন মতে এই 2πr সমান এখানে দিয়ে দিছে পরিধি 154। তোমরা এখান থেকে বৃত্তের ব্যাসার্ধ বের করতে পারবে, বা আর সমান 154 ভাগ 2π। সুতরাং আর এর মান কত পাওয়া গেল? ক্যালকুলেটরে ভাগ করো। তো তোমাদের এখানে একশো 54 এটা 2 দিয়ে ভাগ করো। একশো 54 ভাগ 2 কত আসলো? 77। আর আমরা পায়ের মানটা 3.14 ব্যবহার করব। হ্যাঁ, এটা ভাগ করে দাও। 3.14 আসলো 24.52। তো আমরা ব্যাসার্ধ পেলাম। তো ব্যাসার্ধ 24.52 সেন্টিমিটার। এককটা আমাদের এখানে মিটার সেন্টিমিটারেই আছে, সেন্টিমিটার। তাহলে আমরা ক্ষেত্রফল বের করব। সুতরাং ক্ষেত্রফল হবে, তোমরা যে সূত্রটা ব্যবহার করছিলে ক্ষেত্রফলের এরিয়া এর সমান পাই আর স্কোয়ার। ক্ষেত্রফল হবে পাই আর স্কোয়ার এত বর্গ সেন্টিমিটার। পায়ের মান 3.14 গুণন আর এর মান 24.52
স্কোয়ার বর্গ সেন্টিমিটার। তো তোমরা ক্যালকুলেটর দিয়ে মানটা বের করো। আটশো 86.5 বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, তোমাদের পরবর্তী কাজ আমরা একটা সিলিন্ডার নিয়ে কাজ করব। তোমরা বাস্তবের ক্ষেত্রে প্রায়ই সিলিন্ডার কথাটা ব্যবহার করো, যেমন গ্যাসের সিলিন্ডার বা বিভিন্ন ধরনের এরকম সিলিন্ডার আকৃতির বস্তু ব্যবহার করো। আসলে যে বস্তুর ক্ষেত্রে এটা আসলে ওই গ্যাসের যে সিলিন্ডারটা আছে এটা আসলে সিলিন্ডার আকৃতির, পুরোপুরি সিলিন্ডার নয়। সিলিন্ডার আকৃতির বস্তুটা হতে হলে অবশ্যই কি আগাগোড়া কি সমান থাকতে হবে। যেমন আমরা সিলিন্ডার আকৃতির বস্তু ব্যবহার করছি, আমরা কলমের ক্ষেত্রে ব্যবহার করতে পারি। তোমাদের ঘরে অনেক টিউবলাইট, স্টিক লাইট যেগুলো, এগুলো ব্যবহার করতে পারো। এছাড়া আমাদের আগাগোড়া সমান যে লাঠিগুলো আছে এগুলো ব্যবহার করতে পারি। হ্যাঁ, আমরা যে এই যে মার্কারটা ব্যবহার করছি, যে এই মার্কারের এই অংশটুকু সিলিন্ডার আকৃতির, এই মাঝের অংশটা আবার এই পাশে একটু চিকন, এই পাশে মোটা, এটা সিলিন্ডার আকৃতির, কিন্তু সিলিন্ডার হবে না। তো আমরা প্রথমেই তোমাদের সিলিন্ডার নিয়ে একটু সূত্র প্রতিষ্ঠা করার জন্য কাজ করছি। সিলিন্ডার, এটার আরও নাম আছে বেলন। সিলিন্ডার আকৃতির বস্তুর নাম আছে কুয়া, তারপর তোমার পাইপ। এরকম বস্তুগুলো একই আকৃতির। আমরা একটা বস্তু আঁকি, এই যে বস্তুটা, সিলিন্ডার আকৃতির বস্তু, দুই পাশে ভূমির বক্রাকৃতির, আর এটা হলো সিলিন্ডারের উচ্চতা। যেহেতু সম-আকৃতির বস্তু, উচ্চতা এদিক দিয়েও যা হবে, হ্যাঁ, এটাও সম্পূর্ণ অংশটা এই পর্যন্ত, এই সম্পূর্ণটাই কি উচ্চতা। আর ভূমিটা বক্রাকৃতির, এই জন্য ভূমির ব্যাসার্ধ আছে আর, হ্যাঁ, ভূমিটা যেহেতু বৃত্তাকার, তার ক্ষেত্রফল বের করে আমাদের সহজ হবে, যেহেতু বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার। আমরা এটার কিছু অংশ নিয়ে আমরা তোমাদের এখন কাজ করব। প্রথমেই আমরা এই সিলিন্ডার আকৃতির একটা বস্তু বানানোর জন্য চেষ্টা করি। এই যে তোমরা বস্তুটা দেখছো, আমরা একটা পেপার শিট নিয়ে এই যে আমরা একটা বস্তু তৈরি করলাম। এই বস্তুটা সিলিন্ডার আকৃতির, যে এই বস্তুটার সাথে সদৃশ্যতা আছে। ভূমিটা যেহেতু সমবৃত্ত অর্থাৎ বৃত্তাকার, তাহলে এটার ক্ষেত্রফল বের করতে পারবো, এটার ক্ষেত্রফল বের করতে পারবো যদি এটার ব্যাসার্ধ আমাদের জানা থাকে। আর এটা হলো বস্তুর উচ্চতা। তো এটা বৃত্তাকার, তাহলে ভূমিটা আমরা সহজে বের করতে পারবো। ভূমি বৃত্তাকার, ভূমি বৃত্তাকার, তাহলে এটার ব্যাসার্ধ আমরা ধরে নিলাম আর, ব্যাসার্ধ ধরে নিলাম আর একক। তাহলে বলো ভূমির ক্ষেত্রফলটা কত হবে? সুতরাং ভূমির ক্ষেত্রফল পাই আর স্কয়ার। যেহেতু আমরা এই কাজটা আগেও করেছি বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য। ভূমিটা কি বৃত্তাকার, বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার। যে দেখো এই পাশের যে বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার, অনুরূপভাবে এই পাশের ক্ষেত্রফলও পাই আর স্কয়ার হবে। তাহলে দুই প্রান্তের ক্ষেত্রফল কত হবে? দুই প্রান্তের ক্ষেত্রফল হবে 2 পাই আর স্কয়ার, এত বর্গ একক। দুই প্রান্তের ক্ষেত্রফল 2 পাই আর স্কয়ার বর্গ একক। এবার আসো
আমরা সোজা বস্তুগুলোর ক্ষেত্রফল অনেক বের করছি, যেমন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ, সামুদ্রিকের ক্ষেত্রফল ভূমি গুণন উচ্চতা, ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। কিন্তু আমরা এইরকম বক্র আকৃতির বস্তুর ক্ষেত্রফল বের করে নিই। আমরা একটা কৌশল প্রয়োগ করতে অবলম্বন করতে পারি। যেমন আমি এইটুকু অংশকে, এই যে বাঁকা অংশটা, এটাকে ক্ষেত্রফল বের করার জন্য আমরা কি করব, প্রথমেই এই যে বৃত্তাকার বস্তুটা আছে, এই পরিধিটা, এটার দৈর্ঘ্যটা বের করে নিলাম। দেখো এটার পরিধিটা আমরা ধরে নিলাম, ব্যাসার্ধ আর হলে পরিধি 2πr। আমরা যখন মাছ দিয়ে বস্তুটা কেটে দিলাম তখন এটা কি একটা সোজা হয়ে গেল, সোজা একটা বস্তু হয়ে গেল। আর এটার ক্ষেত্রে উচ্চতাটা ধরে নিলাম এস। তাহলে বলো, এই যে আমরা বস্তুটা পাইলাম এটা কোন আকৃতির? এটা নিশ্চয়ই কি আয়তাকার বস্তু। আর আয়তাকার বস্তুর ক্ষেত্রফলগুলো আমরা খুব সহজেই বের করতে পারি। কি করব? দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে যে বস্তুটা আমাদের বক্রাকৃতির ছিল, এই বস্তুটাকে আমরা কি করলাম? আয়তাকার বানিয়ে দিলাম। তাহলে দেখো বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল হবে, দেখো দৈর্ঘ্য গুণন প্রস্থ, তার মানে 2πr, এটা হলো দৈর্ঘ্য, ইন্টু এটার যে উচ্চতাটা এটা হলো এস, তার মানে 2πrs। আমরা যদি একটু একসাথে লিখি 2πrs বর্গ একক। এখন তুমি দেখো দুই প্রান্ত পাইলা, এটা এবং এটা, আর বক্র অংশের ক্ষেত্রফল দুইটাকে যদি আমরা একসাথে যোগ করি তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল পাওয়া যাবে। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল এর ক্ষেত্রফল 2πr² প্লাস 2πrh এত বর্গ একক। তোমরা যদি এটাকে আর একটু সহজ করতে পারো, 2πr তাহলে r প্লাস h বর্গ একক। এখন দেখো আমরা কোনো বস্তুর যখন আয়তন বের করি, যেমন আয়তাকার বস্তুর ক্ষেত্রে আমরা একটা আয়তাকার বস্তু অঙ্কন করলাম। এই বস্তুর ক্ষেত্রে দেখো আমরা বলি এটার আয়তন হলো দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা, দৈর্ঘ্য প্রস্থ। কিন্তু সকল বস্তুর ক্ষেত্রেই দৈর্ঘ্য প্রস্থ নাও থাকতে পারে। আমরা সূত্রটা একটু ভিন্নভাবে নিতে পারি। যেমন এই বস্তুর দৈর্ঘ্যটা হলো এ, প্রস্থটা বি, আর উচ্চতাটা সি। তাহলে এই বস্তুর ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা, যেমন এ গুণন বি গুণন কত সি। তবে এ বিটা কি? এ বিটা হলো এই বস্তুর ভূমির ক্ষেত্রফল। তার মানে সকল বস্তুর দৈর্ঘ্য প্রস্থ নাও থাকতে পারে। তো যে বস্তুর ভূমি আছে আর উচ্চতা আছে, তাহলে আমরা ক্ষেত্রফলটা একটু ভিন্ন প্রসেসে নিয়ে নিতে পারবো। যেমন এই সিলিন্ডারের আয়তন হবে ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। সিলিন্ডারের আমরা একটু পাশে লিখি, আয়তন, সিলিন্ডারের আয়তন হবে ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। তাহলে ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, আমরা এখান থেকে ভূমির ক্ষেত্রফলটা নেই πr², আর উচ্চতাটা কি? উচ্চতাটা কত পাবো আমরা? h। তার মানে আয়তন হবে πr² কত? h ঘন একক। ঘন একক এই জন্যই এখানে ক্ষেত্রফল দুইটা একক আছে, বর্গ একক আরেকটা একক, তিনটা এককে গুণ করলে কি হবে? ঘন একক। তো তোমরা সিলিন্ডারের সূত্র, সিলিন্ডার আকৃতির বস্তুগুলোর সূত্রগুলো দেখছো। এখন তোমরা ইচ্ছা করলে এটা দ্বারা অঙ্কটা করতে পারবা। এটা হলো 18 নম্বর অঙ্কটা, তোমরা এটা সাহায্য করো। দেখো 18 নম্বর অঙ্ক খুব সহজ একটা অঙ্ক।
এত সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি সমবৃত্ত ভূমিক বেলনের উচ্চতা 8 সেন্টিমিটার। সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল বের করবা, শুধু সূত্রটা ব্যবহার করলেই হয়ে যাবে। 2 মিনিট লাগবে, বেশি লাগবে না। দেখো 18 নম্বর অঙ্ক। মনে করি বেলনের ভূমির ব্যাসার্ধ ভূমির ব্যাসার্ধ আর এককটা 5.5 সেন্টিমিটার। এবং উচ্চতা এর সমান 8 সেন্টিমিটার। তোমাকে বের করতে হবে সমগ্র তলের ক্ষেত্রফল। সুতরাং সমগ্র তলের ক্ষেত্রফল কি আসবে? 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ বর্গ সেন্টিমিটার। দেখো আমরা এই সূত্রটা ব্যবহার করলাম। তো তোমরা এখন মান বসায় দাও। এখানে আরেকটা জিনিস লক্ষ্য করো, পায়ের মান কিন্তু ইচ্ছা করলে তুমি 22/7 ব্যবহার করতে পারবে না, 3.1416 ব্যবহার করতে পারবে না। তারা পায়ের মান যা উল্লেখ করছে তাই বসাবা। 2 ইন্টু পায়ের মান 3.14 গুণন আর এর মান 5.5, আর এটা হলো 5.5 ইন্টু যোগ এস এর মান 8, এত বর্গ সেন্টিমিটার। তোমরা মানটা একটু ক্যালকুলেটরে চেপে বলো মানটা কত আসছে। দেখো 466.29 বর্গ সেন্টিমিটার। আশা করি তোমরা এই সূত্র যেগুলো প্রমাণ করে দিছি, অঙ্ক করে দিছি, উদাহরণ সহ সকল কাজের বা যে অঙ্কগুলো বাকি রয়েছে এগুলো তোমরা করতে পারবে। তো আজ এই পর্যন্তই। বৃত্ত সম্পর্কিত ক্লাসও শেষ, বাকি কাজগুলো তোমরা করবে। আমরা পরবর্তী কাজ যেদিন নিয়ে আসবো নতুন চ্যাপ্টারের কাজ করব। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।